আইপিএলে কোনো বাংলাদেশি দল পাক বা না পাক মুস্তাফিজ ঠিকই পেয়ে যান। তাকে কিনতে কারাকারি লেগে যায়। ১৯তম আইপিএল নিলামেও ঘটেছে একই ঘটনা। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকারও বেশি। কলকাতার সঙ্গে মুস্তাকে পেতে দীর্ঘ সময় বিড করেছিল চেন্নাই সুপার কিংস। শেষ পর্যন্ত তারা পেরে ওঠেনি। শুরুর দিকে দিল্লি ক্যাপিটালসও মুস্তাফিজের জন্য বিড করেছিল। নিলামের শুরুর দিকে মুস্তাফিজের নাম থাকলে তার দাম আরও চড়া হতে পারত। কলকাতায় পা রাখার মাধ্যমে মুস্তাফিজ এখন আইপিএলের ভিন্ন ভিন্ন ৬টি দলে খেলার কীর্তি করতে যাচ্ছেন। ফিঞ্চ, উদানকাট ও মনীষ পান্ডেদের পরই এই তালিকায় তিনি আছেন। অতীতে মুস্তাফিজ হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি, রাজস্থান ও চেন্নাইয়ের হয়ে মাঠ মাতিয়েছেন। আইপিএলে তিনি বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। দেশের থেকে মুস্তা আইপিএলে গিয়ে বেশি ভালো খেলেন এমন একটা কথাও ক্রিকেটে প্রচলিত হয়ে গেছে। টাকার ঝনঝনানির কারণে হোক বা বড় মঞ্চে পারফর্ম করার দক্ষতা, মুস্তাফিজ আইপিএলে নিজের সেরাটাই দিয়ে আসেন। আইপিএলে খেলার সবচেয়ে সফল বাংলাদেশি ক্রিকেটারের প্রশ্নে তার নামটা চোখ বন্ধ করেই বলা যায়। ৭টি মৌসুম খেলেও সেখানে মুস্তার ফর্মে কখনো ভাটা পড়েনি। সব মিলিয়ে ৬০ ম্যাচে শিকার করেছেন ৬৫টা উইকেট। অনেকটা মুস্তার কারণে ২০১৬ সালে হায়দ্রাবাদ তাদের একমাত্র শিরোপাটা জিতেছিল। সে আসরে তিনি উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন। টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র অভারতীয় হিসেবে মুস্তাফিজের সেই কীর্তি আজও টিকে আছে। ২০১৫ সালে ভারতের বিপক্ষে রূপকথার মতো উত্থান হয় ফিজের। এরপর তিনি সে বছরই আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের নজরে আসেন। ২০১৬ আইপিএল এর নিলামে নাম দেওয়ার পর ১,৪০,০০,০০০ রুপিতে তাকে কিনে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। দলটির অধিনায়ক তখন ডেভিড ওয়ার্নার। আইপিএলে মুস্তাফিজের শুরুটাও হয়েছিল স্মরণীয়। বেঙ্গালুরুর গেইল, কোহলি, ডি ভিলিয়ার্স এবং ওয়াটসনদের নিয়ে সাজানো ব্যাটিং লাইন আপের বিপক্ষে তিনি দারুণ বোলিং করেন। ওই ম্যাচে কোহলিরা ২২৭ রানের বড় সংগ্রহ করলেও মুস্তা দিয়েছিলেন মোট ২৬ রান। পেয়েছিলেন ডি ভিলিয়ার্স এবং ওয়াটসনের গুরুত্বপূর্ণ উইকেট। এরপর হায়দ্রাবাদের একাদশে তার নিয়মিত সুযোগ হতে থাকে। তিনিও একের পর এক ঝলক দেখাতে থাকেন। কখনো ভয়ঙ্কর কাটার, কখনো দুর্ধর্ষ ইয়র্কার। ২০১৬ সালে মুস্তা ছিলেন অপ্রতিরোধ্য। তার ইয়র্কারের স্ট্যাম্প উপড়ে গিয়েছিল আন্দ্রে রাসেলের, মাটিতে লুটিয়ে পড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই দানব। নিয়মিত উইকেট নেওয়া ছাড়াও ফিজের কিপ্টে বোলিং তখন ম্যাচ ঘুরিয়ে দিত। হায়দ্রাবাদের পঞ্চম ম্যাচে ম্যাচ সেরার পুরস্কারটাও জিতেছিলেন ফিজ। পাঞ্জাবের বিপক্ষে সে ম্যাচে এক মেডেন সহ মাত্র ৯ রানের খরচায় নিয়েছিলেন ২ উইকেট, যা আইপিএল ইতিহাসেরই অন্যতম কিপ্টে স্পেল। আরেকটি ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ১৬ রানে তিনি তিনটি উইকেট পেয়েছিলেন। মুস্তাফিজের দাপটে ওই আসরে হায়দ্রাবাদের একাদশে সুযোগই হচ্ছিল না তারকা পেসার ট্রেন্ট বোল্টের। সেই ট্রেন্ট বোল্ট যিনি আইপিএল ইতিহাসেরই অন্যতম সেরা বোলার। বোল্টকে বেঞ্চে বসিয়ে ফিজকে খেলানোর সেই রিস্ক কাজেও দিয়েছিল হায়দ্রাবাদের। কারণ সে সিজনে ১৬ ম্যাচে ১৭ উইকেট নেওয়া ফিজের ইকোনমি ছিল ৭-এরও কম। অভিষেক আসরে দুর্দান্ত পারফর্ম করার পর ফিজের লোভে পড়ে যায় হায়দ্রাবাদ। ফলে পরের আসরেও তাকে ধরে রাখে দলটি। তবে ২০১৭ আইপিএলটা ভালো কাটেনি মুস্তাফিজের। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা আর টিম কম্বিনেশনের কারণে সেবার আর হায়দ্রাবাদের মূল ফোকাস ছিলেন না তিনি। খেলতে পেরেছিলেন কেবল একটা ম্যাচ। এরপর হায়দ্রাবাদও তাকে আর ধরে রাখেনি। ফলে ২০১৮ মৌসুমের জন্য নতুন করে নিলামে নাম দেন মুস্তাফিজ, যেখান থেকে ২,২০,০০,০০০ রুপিতে তাকে কিনে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। সেবার মুম্বাইয়ের হয়ে ৭ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। এরপর টানা ২ মৌসুমে আইপিএলে ছিলেন না তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার কামব্যাক হয়েছিল ২০২১ সালে রাজস্থান রয়্যালসের হয়ে। তখন থেকে আইপিএলে একটানা খেলেই যাচ্ছেন মুস্তাফিজ। সবশেষ ধোনির চেন্নাই সুপার কিংসে তার জার্নিটা ছিল স্মরণীয়। চেন্নাই তাকে ছেড়ে দিলেও কলকাতা টেনে তুলেছে। এভাবেই আইপিএলে কোনো না কোনো দলে ফিজের ঠাঁই হয়ে যায়।